ধানমন্ডি আজ সাক্ষী হলো এক ঐতিহাসিক মুহূর্তে। আওয়ামী লীগের শক্তিমত্তার চিত্র স্পষ্ট করে দিল। জনগণকে মুরগি বানিয়ে একজন বড় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি নতুন দলে যোগ দিচ্ছেন। এই বাংলাদেশের মানুষ কাকে বিশ্বাস করবে? এদিকে ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা পদত্যাগ করতে শুরু করলো। শেখ হাসিনার বয়ে রাজপথ আবারও উত্তাল হলো। অন্যদিকে সেনাপ্রধানও সিদ্ধান্ত নেন ক্ষমতার পালাবদল ঘটান। দেশের মধ্যে নতুন একটি পরিস্থিতি তৈরি হলো। শেখ হাসিনা এবার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। নিজের বিচার নিয়ে না ভেবে তিনি উল্টো ডক্টর ইউনূসের সরকারের বিচার করবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন। সেসব দলের নেতা কর্মীরা কি বাংলাদেশের জনগণ? ভাবছেন কেন এমন প্রশ্ন তুলছি কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই দাবি করেছেন মানুষ অন্তর্বর্তী সরকার নিয়ে এতটাই খুশি যে তারা নির্বাচন চায় না। আল জাজিরার কাছে তার এমন দাবি ক্ষমতা দীর্ঘায়িত করার ইঙ্গিত কিনা? আবার যে জনগণ আমি বরাবরই বলি জনগণ কোনো শব্দ নাই। আওয়ামী জনগণ, বিএনপি জনগণ, অন্তর্বর্তী সরকারপন্থী জনগণ, এনসিপির জনগণ, জামাতি জনগণ এটা চায়। আওয়ামী লীগও বলতো, এখন বিএনপি বলছে, আবার ইউনূস সাহেব তিনিও বলছেন জনগণ কিন্তু চায় ভাই। দেশ একটা বড় বিপদের দ্বার প্রান্তে। বেজে উঠল যুদ্ধের দামামা এবং সেখান থেকে প্রশ্ন উঠছে বালাকাট কৌশলের মাধ্যমে কি ভারত আবারও সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটতে চলেছে? আর ইতিমধ্যে ভারতের সামরিক বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো এবং তারা যুদ্ধ প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কার বুদ্ধিতে, কার চাপে, কোন আন্তর্জাতিক খেলোয়াড়ের আঙুলের ইশারায় বাংলাদেশের সীমান্ত মানবিক করিডোরের নামে খুলে দেওয়া হচ্ছে? জাতিসংঘ মহাসচিব মার্চে এসে আমাদেরকে বাংলাদেশকে উপদেশ দিয়ে গেছেন যে আরাকান আর্মির সঙ্গে আলোচনা শুরু করতে হবে। সেই ডিসেম্বর থেকেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে। প্রায় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছে, অনেকের ঘুম হারাম হয়ে গিয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূসের বক্তব্যে অনেকের ঘুম হারাম হয়ে গিয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূসের উপরেও কঠিন প্রভাব পড়ে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে অনেক উপদেষ্টারা পদত্যাগ করতে শুরু করেছেন। যদি এইভাবে চলে আমাদের দেশটা কে চালাবে? দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস যদি দেশ থেকে ক্ষমতা ছেড়ে চলে যান বা ডক্টর ইউনূস যদি তিনি তার পদটি ছেড়ে দেন, তাহলে সেই পদে কে বসবে? এটা নিয়ে কিন্তু অনেক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং অনেকে বলতেছে দেশের মধ্যে খুব শীঘ্রই নির্বাচন হোক। আবার অনেক জনগণ তো রাজপথে নেমে তাণ্ডবও শুরু করে দিয়েছে। গাইজ, এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট তথ্য আসে এবং সেই তথ্যগুলো এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে, সমন্বয়ক উপদেষ্টা, অন্যদিকে সেনা প্রধানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোতে চলে যাই। জনগণকে মুরগি বানিয়ে এনসিপির একজন বড় উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালের একজন বড় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি নতুন দলে যোগ দিচ্ছেন এনসিপি ছেড়ে। কোন সেই দল? অনেকেই বর্তমান বলা বলি করতেছে যে আসিফ মাহমুদ আওয়ামী লীগে যোগ দিতেছে নাকি বিএনপিতে যোগ দিবে। তবে সম্ভাবনা আছে আওয়ামী লীগে যোগ দেওয়া, অনেকেই বর্তমান এগুলা বলতেছে। এগুলা আসলে ঠাট্টা করে বলতেছে, কিন্তু এটা বাস্তব যে আসিফ মাহমুদ বাংলাদেশের জনগণকে, বিশেষ করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বুকা চৌধুরী বানায়া, এবং যেমনটা ওই হিয়ালের কাছে মুরগি বর্গা দেয়, অনেকটা শিয়ালের কাছে যেমন ভাবে মুরগি বর্গা দিছে, ঠিক তেমন ভাবেই সেই মুরগিকে খাপ করে ধরে খেয়ে ফেলছে এই আসিফ মাহমুদ। কি বুঝলেন না তো? আসিফ মাহমুদ তিনি নতুন একটি রাজনৈতিক দলে যোগদান করতেছে। তার দল এনসিপি নন। এই গত এক বছরে এই অন্তর্বর্তীকালে সরকারের আমলে বা এক বছর ধরে বাংলাদেশে প্রায় 2 ডজন দল তৈরি হয়েছে। এখন এনসিপির কে ছেড়ে আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কোন দলে তাহলে যোগ দিচ্ছেন? যেখানে তার বাবা ঠিকাদারিতা লাইসেন্স বানাচ্ছে, উল্টো দিকে আল জাজিরার রিপোর্টার আপনার জুলকার নাইম তিনিও রিপোর্ট করতেছে, সাংবাদিক ইলিয়াস তিনি নাকি শত কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এই ধরনের রিপোর্ট করতেছে। আসিফ মাহমুদের বাবা মাহফিলে মাজারে লাখ লাখ টাকা, মাজারে তিনি 10 লাখ টাকা অনুদান পর্যন্ত দিছে। তো এত টাকা পাইলো কোথায়? আর এই ঠিকাদারিতা লাইসেন্স তৈরি হয়েছে আজ থেকে আরো 1 থেকে 1.5 মাস আগে, বাতিল হইলো কবে? আজ থেকে আরো 2 দিন আগে। তার বুঝতেছেন তো, এটা যদি প্রকাশ না পাইতো তাহলে অনেক বড় একটা দাইন মারার চিন্তা ভাবনায় ছিল। আমার মনে হয় নিজস্ব একটা বড় পলিটিক্যাল পার্টি করতে চায়। আওয়ামী লীগকে তিনি যোগ দিবে, এটা আসলে হাস্যকর। কারণ আওয়ামী লীগ কখনোই এদের মতো রাজাকার বাচ্চাদের শুধু ফাঁসিতেই ঝুলাতে পারে। বিএনপির ক্ষেত্রেও সেম কথাই, যে এই সমস্ত রাজাকারদের কখনোই বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এদেরকে কখনোই জায়গা দিবে না। এদেরকে জায়গা দিবে কে? যদি বিপিনুর দেয়, যদি আপনার আদার্স যে দল আছে
জামাত দিবে কিনা এটাও সন্দেহ, কিন্তু এনসিপি তিনি করতেছে না। তাহলে বাংলাদেশের এখন সাধারণ শিক্ষার্থী যে বাজার আছে ভাই, তাদের উদ্দেশ্যে বলি শোনেন, বা গার্জিয়ানদের উদ্দেশ্যে বলি, আপনাদের ছেলে মেয়েদের যেমন ওই যে শিয়ালের কাছে মুরগি বর্গা দেয় না, আপনাদের ছেলে মেয়েদের অনেকটা মুরগি বানায়া শিয়াল মামার কাছে বর্গা দিছিলেন। এখন শিয়াল পণ্ডিত মামা এতটাই আপনাদের পেয়ার দিছে, ভালোবাসা দিছে, আদর দিছে, তাই না? এই আদরের চুটে আপনাদের সন্তানাদি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় চিকিৎসার জন্য, অর্থের জন্য এই অন্তর্বর্তীকালে সরকারের কাছে। আর উল্টো দিকে এক একজন এক একটা রাজনৈতিক দল করার জন্য বাংলাদেশের নির্বাচন দীর্ঘমেয়াদী করার চেষ্টা, যাতে শত শত কোটি টাকা হাতিয়ে নিতে পারে, ব্যাংক ব্যালেন্স আরো ওয়েটফুল করতে পারে, যাতে নির্বাচন ব্যক্তিগত আপনার আর্থিক কোনো সমস্যা বা সংকটে না পড়তে হয়, এটার জন্যই। তাহলে বাংলাদেশে আসলে আন্দোলনটা বোঝাই যাচ্ছে যে কেন হয়েছে, শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য, এবং বিশেষ করে ব্যক্তিগতভাবে রাজনৈতিক সাথে বা রাজনৈতিক দল করার জন্য। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বেশি তিনি ইন্টারভিউ দেন না, বাংলাদেশের গণমাধ্যমে আপনি দেখবেন খুব বেশি আসে না, বিশেষ বক্তব্য লাইভ সম্প্রচার হয়, রাইট? আমার মনে তিনি ক্ষমতায় বসার পরে হাতে গোনা বাংলাদেশের 3 থেকে 4 জন, আমি জানি না সংখ্যাটা সঠিক কিনা, বাট আমার ধারণা এটা বেরি, যাদেরকে তিনি পার্সোনাল ইন্টারভিউ দিয়েছেন। বাট বিদেশি গণমাধ্যমগুলোতে তিনি কিন্তু সচরাচর একটি বিদেশি যে কোনো গণমাধ্যম আসলে তিনি সাক্ষাৎকার দেন। আজকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি যে বক্তব্য দিয়েছেন, নির্বাচন নিয়ে মোটামুটি বিএনপির যে চিন্তা ভাবনা সেখানে অনেকটা হতাশা তৈরি হবে। আবার যে জনগণ, আমি বরাবরই বলি জনগণ কোনো শব্দ নাই, আওয়ামী জনগণ, বিএনপি জনগণ, অন্তর্বর্তী সরকারপন্থী জনগণ, এনসিপির জনগণ, জামাতি জনগণ, ভারতীয় সাপোর্টার জনগণ, পাকিস্তানি সাপোর্টার জনগণ, জনগণ বিভক্ত। কিন্তু বারবার বলা যায় জনগণ এটা চায়, আওয়ামী লীগও বলতো, এখন বিএনপি বলছে, আবার ইউনূস সাহেব তিনিও বলছেন জনগণ কিন্তু চায়। ভাই কোনটা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে, যখন বিএনপি বলছে দেশ একটা বড় বিপদের দ্বার প্রান্তে, নির্বাচন এখনই দেওয়া উচিত, আন্তর্জাতিক বিনিয়োগ আসতেছে না, নানান ধরনের দেশের স্থিতিশীলতা নেই, আইনি সুশাসন নেই, নানান বক্তব্য দিয়ে সরকার থেকে যখন নির্বাচন নিতে চাচ্ছে, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে মনে করেন কি, বাংলাদেশের পরিস্থিতি যখন তিনি দেখেন, দেখে ওনার কাছে মনে হয় এখনো মানুষ মনে করে, এখনো মানে আনটিল রাইট নাও যখন তিনি বক্তব্য দিচ্ছেন যে এখনো বাংলাদেশের মানুষ মনে করে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান, মানে নির্বাচন ভিত্তিক একটা সরকারের তুলনায় এই অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান। কাতার ভিত্তিক গণমাধ্যমকে টক টু আল জাজিরায় মোহাম্মদ ইউনূস তিনি তার বক্তব্যে যে কথাগুলো লেখছেন, আমরা এখানে দেখি। প্রশ্ন ছিল যে মধুচন্দ্রিমা শেষ হয়েছে কিনা সরকারের, তো তিনি বলছেন যে বেশ বড় চ্যালেঞ্জ আছে, সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে। আর এখানে বেশ কিছু বক্তব্য, আমি যদি গুরুত্বপূর্ণ অংশগুলো দেখাই, হ্যাঁ, তিনি বলছেন দুটি বিষয়, একটি জনগণের অধৈর্য নিয়ে, তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, যে জনগণ কি ধৈর্য হারাচ্ছে। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারকে যেতে দাও, জনগণ বলছে না, এটা কয়েকজন রাজনীতিবিদরা বলছেন, এটা ওনার বক্তব্য। আজ আমাদের নির্বাচন, কেউ তা বলেনি, এদিকেই আমরা যাচ্ছি, আমরা এমন কোন সমস্যার সম্মুখীন হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা তাদের হস্তান্তর করো। এই বক্তব্যগুলো যদি আপনি মিনিং খোঁজেন, অনেক বড় আকারে তফসিল করা যাবে। অপরদিকে আরো অন্যান্য বক্তব্য নিয়ে তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যু, তারপর জাতিসংঘ ইস্যু, বাংলাদেশ মিয়ানমার ইস্যু, আর বেশ কিছু বক্তব্য এসেছে। তো এর মাঝখানে সবচেয়ে বড় যেটা অর্থবহ সংস্কার, আর এই যাবৎকালের সেরা নির্বাচনটা তিনি উপহার দিতে চান। নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরে, আর বড় হলে জুনে, একই কথা তিনি আবারও উল্লেখ করেছেন। আর এই প্রশ্নের জবাবে আরেকটা, এটা নিয়ে আমি একটা ভিডিও করতে হবে, এটা করলে ভিডিওটার আকার বড় হয়ে যাবে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের পরে জনগণ এই অন্তর্বর্তী সরকারকে আর চাচ্ছে না, অথবা মানে নির্বাচনের জন্য সবাই অস্থির হয়ে আছে, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছে এই যে জনগণ, এগুলো বিএনপি পন্থী জনগণ, সুতরাং এরা নির্বাচন চাইবে। এখন এই বক্তব্য দেওয়ার পরে আমি জানি না আজকের দিনে বিএনপি আবার এটা নিয়ে কোন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ করে, তবে সময় বলে দেবে। এই বাংলাদেশের মানুষ কাকে বিশ্বাস করবে আমাকে বলেন? এরা যদি এরকম কাজ করে, তারপর আবার যুক্তি দেখায়, এরকম একটা ভঙ্গুর যুক্তি দেখায়, দুর্বল যুক্তি দেখায়, এই বাংলাদেশের সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? বিএনপি গেল, এখন জামাতও যাচ্ছে। ডক্টর শফিককে আমি সকালে এক কথা বলতে শুনি, বিকালে এক কথা বলতে শুনি, যেখানে আমার মতো একটা ব্যক্তি, আমার মতো একটা সাধারণ ব্যক্তি, যেটা ডক্টর শফিকের সাথে তুলনা করা যায় না, উনি একজন জ্ঞানী মানুষ, ধার্মিক মানুষ, একজন ডক্টর সাহেব, চিন্তাবিদ হওয়ার কথা ইসলামিক,
তো উনি আমার মতো একটা ব্যক্তি সকালে বেকি 7 দিন আগে একটা কথা বলে 7 দিন পরে একটা ডিফারেন্ট স্টেটমেন্ট দিতে গেলে তার সাথে যথেষ্ট যুক্তি তর্ক উপস্থাপন করে আমি আমার যুক্তি পরিবর্তন করবো এবং ব্যাখ্যা করবো কেন আমি ভিন্ন কথা বলছি। কিন্তু ওনারা সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। এই নির্বাচন চান, এই বলেন প্রফেসর ইউনূসকে সাহায্য করতে চান, আবার বলেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন। ওনারা যে কখন কি বলছেন এটা স্পষ্ট প্রমাণ করে জামাতের মাঝখানে আর কোনো চিন্তাশীল ব্যক্তি নাই। বুঝলাম না প্রফেসর ইউনূস আর প্রফেসর ইউনূসের ফরেন মিনিস্ট্রি কি করছে, এতবার ব্যাখ্যা করার পরেও এদের কানে ঢুকছে না কেন যে রাজেশ অগ্নিহোত্রীকে দেশ থেকে বের করছে না। সেখানে আমার মনে পড়ে যায় আজকে এই জামাতের কি বলে এটাকে অত্যন্ত দুর্বল যুক্তিতে, যেটা শের বাংলাকে ফজলুল হক বলেছিলেন, যখন দাদারা আমার প্রশংসা করবে তখন বুঝবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি। আজকে সন্তোষ শর্মার মতো একটা দেশদ্রোহী রয়ের গোয়েন্দা যখন জামাতের প্রশংসা করছে তখন তো আমাকে একটু দুশ্চিন্তা করতেই হয় জামাত দেশের পক্ষে না বিপক্ষে কাজ করছে। তা আমরা 54 বছর এবং তার আগেও, স্বাধীনতার আগেও জানি যে এই দাদারা কি করে। সুতরাং আজকে সন্তোষ শর্মা যখন জামাতের প্রশংসা করছে এবং জামাত তাদেরকে কোলে বসে সন্তোষ শর্মাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে, এই রাষ্ট্রদ্রোহীকে এবং এই রয়ের গোয়েন্দাকে, তখন এখানে আর যুক্তি তর্কের, আমি তো অন্যদের মতো গালিগালাজ করে কথা বলি না, আমি যুক্তি দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, অতিভক্তি চোরের লক্ষণ, এটা মুসলমানের চরিত্র না। যাই হোক, আজকে এদের হলোটা কি? আজকে এইটা একটা স্পষ্টত প্রমাণিত। প্রথম কথা, বিএনপিকে তো আমি বিএনপি বলে কথা না, যারাই দেশের বিরুদ্ধে কাজ করবে তারাই আমার শত্রু। ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার খারাপ সম্পর্ক, আমি সবসময় বলেছি আমি শহীদ জিয়ার সৈনিক। কিন্তু বর্তমান বিএনপির যে অবস্থা, সমস্ত মির্জাফরের বিএনপি ভরা, এই বিএনপির জন্য আমি কোনো সময় পক্ষে কথা বলবো না। আগে তারেক রহমানকে এই বিএনপিকে সংশোধন করতে হবে, সমস্ত দলীয় সংস্কার করতে হবে। প্রফেসর ইউনূসকে নির্বাচন চাওয়া দাবি করার আগে দলীয় সংস্কার করতে হবে। এই বিএনপি থেকে মির্জাফর এবং রয়ের সমস্ত বেইমানগুলোকে বের করতে হবে। তখন আমি বিএনপির প্রশংসা করতে পারবো। ভালো যা আছে বলবো, যা সত্যি সবসময় বলবো। তবে বিএনপি এখন যাই অবস্থা হয়েছে, তাও তো বিএনপির 3 বারের দেশ রাষ্ট্র পরিচালনা করার একটা অভিজ্ঞতা আছে। জামাতের কিন্তু কোনো রাষ্ট্র পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই। কিন্তু এই 1500 অধিক ছাত্র জনতা রক্তের মাধ্যমে যে এমন একটা পরিবেশ বাংলাদেশ এই 2024 আল্লাহর রহমতে আল্লাহ করে দিয়েছেন, এই একটা সুযোগ ছিল ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নেওয়া। কিন্তু আমি বারবার হতাশ হয়ে যাই যখন এই জাতির রক্তের সমস্যা। বিএনপি সহ যেসব রাজনৈতিক দল নির্বাচনের দাবি তুলছে, সেসব দলের নেতা কর্মীরা কি বাংলাদেশের জনগণ? ভাবছেন কেন এমন প্রশ্ন তুলছি কারণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই দাবি করেছেন মানুষ অন্তর্বর্তী সরকার নিয়ে এতটাই খুশি যে তারা নির্বাচন চায় না। আল জাজিরার কাছে তার এমন দাবি ক্ষমতা দীর্ঘায়িত করার ইঙ্গিত কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে। আমাদের বিশ্লেষণ হলো, শুধু নির্বাচন নয়, দেশের রাজনীতি ও দেশের ভেতরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ছক কষেছেন তার একটি আভাস তিনি সাক্ষাৎকারে দিয়েছেন। তবে উঠে এসেছে শেখ হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে ব্যর্থ কূটনীতির খতিয়ান, সাথে নিয়োগকর্তার সমন্বয়কদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টাও। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শুরু করি আল জাজিরাকে দেয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু সত্যের অপলাপ নিয়ে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার টক টু আল জাজিরা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারটি প্রচার হয় 27 এপ্রিল। সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন সরকার প্রধান হওয়ার আমন্ত্রণের প্রথম ফোন কলটি তিনি পেয়েছিলেন 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর। প্যারিসের হাসপাতালে সেই সময় তিনি ছিলেন চিকিৎসাধীন। ইউনূসের দাবি সে সময় তিনি দায়িত্ব নিতে রাজি হননি, তবে 3 দফা টেলিফোনে অনুরোধ করার পর 6 আগস্ট সম্মতি দেন। গত 18 ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম জুলাই আন্দোলনের সময় 1 আগস্ট থেকে আন্দোলনের সমন্বয়করা ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করেছিলেন। এসব নেতাদের অনেকে এরই মধ্যে বহুবার দাবি করেছেন 5 আগস্টের আগেই পরবর্তী সরকারের প্রধান হওয়ার ব্যাপারে তাদের সঙ্গে ডক্টর ইউনূসের কয়েক দফা ফোনে আলাপ হয়েছে। জাতীয় নাগরিক কমিটির সাবেক ও বর্তমান একাধিক নেতা এ নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট দিয়েছেন। সবশেষ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারেও একই কথা জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদও সম্প্রতি দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন একই কথা। তিনি বলেন, 1 আগস্ট রাতের দিকে আমাদের সাথে মুশফিক ফজল আনসারী ভাইয়ের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয় সিগনালে, এবং তিনি আমাদেরকে বলেন সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে ইনশাল্লাহ।
তাহলে কি এই প্রশ্ন তোলা অমূলক হবে? 5 আগস্টের আগে তার সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো কথা হয়নি? ডক্টর ইউনূসের এমন দাবি তার নিয়োগকর্তা হিসেবে পরিচিত ছাত্র নেতাদের ক্রমাগত মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত করছে। দর্শক, এই যে ডক্টর ইউনূসের বারবার 5 আগস্টের গল্প বলা এবং তাকে প্রতিষ্ঠিত করা দেখে আমাদের আবার মনে পড়ে যাচ্ছে নাসিরউদ্দিন হোজ্জার সেই স্ত্রীর রান্না করা একশির গোশত ও বিড়ালের গল্প। হোজ্জার স্ত্রী কি সত্যি বলছেন নাকি নাসিরউদ্দিন হোজ্জা মিথ্যা দেখেছেন? দর্শক, ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে গড়িমসি করছেন, এটি কোনো নতুন খবর নয়। গত 13 এপ্রিল প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ডক্টর ইউনূস এ পর্যন্ত 18 বার নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। তবে এবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আছে নতুন এক টুইস্ট। সেটি হলো তিনি নিজেই নিজের পক্ষে সাফাই গাইলেন কেন তার সরকার নির্বাচন দিচ্ছে না, কিন্তু তা করতে গিয়ে বুঝিয়ে দিলেন দেশে নির্বাচন দাবি যারা করছেন তাদেরকে দেশের জনগণই মনে করেন না তিনি। ইউনূসকে 5 আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের অনেক আপডেট নিউজ কিন্তু বর্তমানে প্রকাশ হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে অনেক রাজনৈতিক দলের যারা নেতা রয়েছে তারা অনেক কথা বলে আমাদের দেশের মধ্যে নির্বাচন দেওয়া নিয়ে, অনেক ক্ষমতা নিয়ে। অন্যদিকে শেখ হাসিনার বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত দেশের মধ্যে আসে। ইতিমধ্যে কিন্তু আসিফ মাহমুদ মানে উপদেষ্টা আসিফ মাহমুদের একটি পদক্ষেপ বা তার অনেক কর্মকাণ্ড নিয়ে অনেকে অনেক কথা বলে। তার পদত্যাগের বিষয়ে, সে পদত্যাগ করে কি করবে, কোন দলে মানে যোগ নিবে, এইসব নিয়ে কিন্তু সবাই সবার বক্তব্য প্রকাশ করে গেছে। এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।